নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে পুরনো রাজবাড়িতে গল্পের শেষ পর্বটা শোনাব। তাহলে চলো বেশি দেরি করব না, গল্পটা শুরু করা যাক। যারা যারা প্রথম পর্বটা ও দ্বিতীয় পর্বটা শোনোনি তারা একবার শুনে নাও। আচ্ছা, আমরা দ্বিতীয় গল্পে বলেছিলাম স্বপন, সুবল আর আজিজ কৌশল পাল্টে ফেলেছে। তারা কৌশল পাল্টে তিনজন তিন দিক থেকে ধরতে আসছে রাহুলকে। স্বপন আসছে অনেকটা ঘুরে ডান দিক থেকে, আজিজ বাঁ দিক থেকে আর সুবল সোজাসুজি। তার মানে নদীর দিকে যাওয়া ছাড়া উপায় নেই। রাহুল তরতর করে নেমে যায়। আমরা এই পর্যন্তই পড়েছিলাম, তারপর থেকে আমরা শুনব। সে খুব ভালো সাঁতার জানে। অ্যান্ডারসন ক্লাবে ছোটবেলা থেকে শিখে আসছে, কিন্তু তার দরকার হলো না। নদীতে জল মোটে কোমর সমান। রাহুলকে দৌড়ে আসতে দেখে বকেরা কক কক আওয়াজ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যেতে লাগলো। নদী পেরিয়ে ওপারে উঠে কিলোমিটার যেতেই পাতলা জঙ্গল। সেটা পার হলেই মস্ত একটা টিলা। টিলার মাথায় জঙ্গল ঘন হয়ে আছে। তার ভেতরে প্রকাণ্ড একটা ভাঙাচোরা বাড়ি। এক সময় হয়তো রাজপ্রাসাদ ছিল। টিলায় উঠে আবার পেছন ফেরে রাহুল। স্বপনরা এখনো তাড়া করে আসছে। এদিকে সূর্য প্রায় ডুবে গেছে। আবছা অন্ধকার নামতে শুরু করেছে সব দিকে। রাজবাড়িতে ঢোকা ছাড়া উপায় নেই রাহুলের। জঙ্গল ঠেলে আরো কিছুটা যাবার পর বিশাল গেট। লোহার পাল্লা কবেই ভেঙে গেছে। পাশের নহবতখানার একই হাল। রাহুলের পায়ের শব্দে শুকনো পাতার ওপর দিয়ে সরসর করে গিরগিটি আর নানা ধরনের পোকামাকড় ছুটে যেতে লাগলো। কোথায় যেন তিন চারটে তক্ষক ডেকে উঠল। রাহুল রাজবাড়িতে ঢুকে পড়ে। আপাতত এখানে তাকে লুকিয়ে থাকতে হবে। তারপর ঠান্ডা মাথায় ভাববে কি করে স্বপনদের চোখে ধুলো দিয়ে কলকাতায় পৌঁছানো যায়। গেট পেরুতেই অনেকটা ফাঁকা জায়গা। বোঝা যায় সেখানে এক সময় বাগান ছিল, এখন শুধুই আগাছা। তার ভেতর পাথরের তৈরি অনেকগুলো হাত পা ভাঙা পরী মুখ থুবড়ে পড়ে আছে। একটা মস্ত ফোয়ারাও দেখা গেল, তবে সেটা আস্ত নেই। পরীগুলোর মতোই তার হাল। আগাছার ভেতর দিয়ে একটু এগুলেই চওড়া চওড়া অনেকগুলো শ্বেত পাথরের সিঁড়ি। সিঁড়ি ভেঙে একতলার একটা প্রকাণ্ড হল ঘরে চলে আসে রাহুল। মেঝেতে 1 ফুট ধুলোবালি জমে আছে। হলটাকে ঘিরে 10-12টা ঘর, কিন্তু কোনোটারই দরজা জানলা নেই। সব হা হা করছে। না, এখানে লুকিয়ে থাকা যাবে না, স্বপনরা ঠিক ধরে ফেলবে। হলের ডান দিকে দিয়ে দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়ি ভেঙে তরতর করে উপরে উঠে যায় রাহুল। দোতলাটা ঠিক নিচের তলার মতন। বিরাট হল ঘর ঘিরে। এখানে অনেকগুলো ঘর, কিন্তু সেগুলোর দরজা জানলা কবেই লোপাট হয়ে গেছে। রাহুল এমনিতে খুব সাহসী ছেলে, কিন্তু এখন একেবারে দিশেহারা হয়ে পড়ে। কি করবে, কোথায় লুকোবে যখন ঠিক করতে পারছে না, সেই সময় চাপা ঘষা ঘষা গলায় কে যেন বলে ওঠে, কোনো ভয় নেই, ডান পাশে সিঁড়ি আছে, সোজা ছাদে চলে যাও। রাহুল চমকে ওঠে। তার সারা গায়ে কাঁটা দেয়। ভয়ে কাঠ হয়ে চারপাশে তাকাতে থাকে সে, কিন্তু কাউকেই দেখা যায় না। সেই গলাটা আবার শোনা যায়,
দাঁড়িয়ে থাকো না, ওরা এসে পড়লো বলে। সাহস করে এবার রাহুল জিজ্ঞেস করে, কাদের কথা বলছেন? যারা তোমাকে তাড়া করে নিয়ে এসেছে। আপনি কি করে জানলেন? ছাদের আলসের কাছে দাঁড়িয়েছিলাম, চোখে পড়লো। আপনি কে? তোমার বন্ধু। চলো, শিগগিরই চলো। এরকম তাড়া দিয়ে দিয়ে রাহুলকে অদৃশ্য কেউ সিঁড়ির দিকে নিয়ে যায়। দেখা না গেলেও ওপরে উঠতে উঠতে সে টের পায় তার পাশাপাশি একজন আছে। ছাদটা জঞ্জালে বোঝাই। একধারে ভাঙা আলমারি, খাট এবং অন্যান্য বাতিল আসবাব ডাঁই হয়ে আছে। আর একদিকে লোহার দরজাওয়ালা এক ঘর। ঘরে যে লোহার দরজা লাগানো হয় সেটা এই প্রথম দেখলো সে। রাহুল কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া যায়। সেই সঙ্গে স্বপনদের গলা ভেসে আসে। মনে হচ্ছে দোতলাতেও নেই। ছাদে চল। হ্যাঁ হ্যাঁ, কুইক। সুবল এক সময় বলে ওঠে, এই বাড়িটা খুব চেনা চেনা মনে হচ্ছে, অনেকদিন আগে একবার এসেছিলাম না? স্বপন বলে, রাইট, নির্মলকে নিয়ে এসেছিলাম। তুই তুই তার মাথায় গুলি মেরেছিলিস। আমি একা নই, তোরা দুজনেও। আজিজের বুলেট লেগেছিল নির্মলের পেটে, তোরটা ওর বুকে। আজিজ বলে, এ বাড়িতে আজ আরেকটা মার্ডার হবে। শুনতে শুনতে বুকের ভেতরটা হিম হয়ে আসে রাহুলের। কানের কাছে সেই ঘষা গলাটা ফের শুনতে পায় সে। নার্ভাস হয়ো না, চট করে ভাঙা আলমারির পেছনে লুকো। রাহুল আর দাঁড়ায় না, দৌড়ে আসবাবের স্তূপের আড়ালে গিয়ে গুটি সুটি মেরে বসে। গরমকালের সন্ধে বলে অন্ধকার এখনো তেমন ঘন হয়নি, তাই সে দেখতে পেল স্বপনরা উপরে উঠে এসেছে। 11 সাইড ফুটবল খেলার মাঠের মতো ছাদটা বিশাল। স্বপনরা এ মাথা থেকে ও মাথায় 3-4 বার উন্মাদ মতো ছোটাছুটি করলো। এইটুকু বাঁচোয়া রাহুলের দিকে ওরা আসেনি। ওরা যে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে সেটা ওদের কথাবার্তা শুনে মনে হলো। ছোকরা গেল কোথায়? কি জানি, ওকে এই তো ছাদে উঠতে দেখলাম। এর ভেতরে উবে গেল। চল কার্নিশগুলো একবার দেখি। গোটা ছাদের ধার ঘেঁষে ঘুরে ঘুরে অনেকখানি ঝুঁকে কার্নিশ দেখলো স্বপনরা। তারপর হতাশ হয়ে ছাদের মাঝখানে চলে এলো। সুবল বলে, ছাদে ওঠার একটাই সিঁড়ি, ওপর থেকে লাভ না দিলে আমাদের চোখে ধুলো দিয়ে নিচে নামার উপায় নেই। তাহলে কোথায় উবে গেল? হঠাৎ আজিজ বলে, ওঠে, আরে ওই ঘরটা তো দেখা হয়নি। চল চল, নিশ্চয়ই ওর ভেতরে লুকিয়ে আছে। লোহার দরজাওয়ালা ঘরের দিকে আঙুল বাড়িয়ে দেখায় সে। তারপর তিনজনে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে সেই ঘরটায় ঢোকে। সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজ করে দরজা আচমকা বন্ধ হয়ে যায়। রাহুলের মনে হলো কেউ যেন বাইরে থেকে জোর করে পাল্লা আটকে দিয়ে শেকল তুলে দিল। স্বপনদের চিৎকার ভেসে আসে, কে 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 দরজা বন্ধ করলে? খোলো, খোলো বলছি। ওরা ভীষণ ভয় পেয়ে গেছে। চেঁচাতে চেঁচাতে পাগলের মতো তারা দরজায় লাথি মেরে চলেছে, কিন্তু কেউ সাড়া দিল না। দম বন্ধ করে বসেছিল রাহুল। সে জানতো তার সেই অদৃশ্য বন্ধুর গলা একসময় শুনতে পাবে। শোনা গেল, বেরিয়ে এসো। রাহুল আড়াল থেকে উঠে আসতেই অশরীরী এবার বলে, তোমার নামটা এখন জানা হয়নি ভাই। রাহুল নাম বলে।
অশরীরী বলে, এসো আমার সঙ্গে। কোথায়? এসোই না, তোমার সঙ্গে ভালো করে কথা বলার সময় পাইনি। খানিক আগে আলসের কাছে দাঁড়িয়েছিলাম, দেখলাম 3টে বদমাস তোমাকে তাড়া করে নিয়ে আসছে। ওই পাজিগুলোর পাল্লায় পড়লে কি করে? সব জানিয়ে দেয় রাহুল। অশরীরী বলে, এবার বুঝলাম। জানো, একদিন ওরা আমাকে কিডন্যাপ করে এ বাড়িতে নিয়ে এসেছিল, তারপর গুলি করে মারে। রাহুল চমকে ওঠে। গুলি করার কথা স্বপনদের মুখে আগেই শুনেছে সে। রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করে, আপনার আপনার নাম কি নির্মল? হ্যাঁ, আমার নাম নির্মল সেন। আপনাকে কিডন্যাপ করে এনে খুন করেছিল কি কেন? নির্মল জানায়, স্বপনদের একটা ব্যাংক ডাকাতি দেখে ফেলেছিল সে, যাতে পুলিশের কাছে মুখ খুলতে না পারে সেজন্য তাকে পুরো রাজবাড়িতে নিয়ে এসে গুলি করে মারা হয়। নির্মল বলে, এতদিন পর ওদের পেয়েছি আর ছাড়ছি না। কথায় কথায় ওরা একতলায় নেমে আসে। কিছুক্ষণ আগে স্বপনদের তাড়া খেয়ে নদীর দিক থেকে এ বাড়িতে ঢুকেছিল রাহুল। নির্মল তাকে নদীর উল্টো দিকে রাজবাড়ির বাইরে একটা কাঁচা রাস্তায় নিয়ে এলো। বলল, এই পথটি ধরে মিনিট 20 হাঁটলে রেল স্টেশন পড়বে, ওখান থেকে কলকাতার ট্রেন পাবে। তোমার কাছে টিকিট কাটার টাকা আছে তো? আছে। 8:30টার ট্রেনটা ধরলে ভোরে কলকাতায় পৌঁছে যাবে। গিয়েই তোমার বাবাকে স্বপনদের কথা জানাবে। কালই যেন ওদের অ্যারেস্ট করা হয়। যতক্ষণ না পুলিশ আসছে আমি ওদের আটকে রাখবো। আচ্ছা, আর একটা কথা। কি? আমাদের বাড়ি টালিগঞ্জের 13 নম্বর রজনী মণ্ডল লেনে। সেখানে তোমাকে একটা খবর দিতে হবে। আমার মা বাবা আর দাদারা জানে না আমি নিরুদ্দেশ হয়ে গেছি। পুলিশ অনেক চেষ্টা করেও আমাকে খুঁজে পায়নি। কি করে পাবে? আমি তো খুন হয়ে গেছি। মা বাবাকে এই কথাটা জানিও। একটু চুপচাপ। তারপর রাহুল বলে, আপনি আমাকে বাঁচালেন, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না। কোনোভাবেই কি একবার দেখা যায় না? বলতে বলতে তার গলা ভারী হয়ে আসে। না, আমার শরীরের সব কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে ছড়িয়ে গেছে। সেগুলো এখন একসঙ্গে জোড়া করতে পারলে আমার সলিড চেহারাটা দেখতে পেতে। কিন্তু সেটা যখন হচ্ছে না, আমাদের টালিগঞ্জের বাড়িতে যেও, ওখানে আমার ফটো আছে। জোরে নিঃশ্বাস ফেলে রাহুল বলে, নিশ্চয়ই যাব আপনাদের বাড়িতে। নির্মল বলে, আর দেরি করো না, 8:30টার ট্রেনটা কিন্তু ধরতেই হবে। দেখি ওধারে খুনিগুলো কি করছে। রাহুল তবু দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ডাকে, নির্মলদা। সাড়া পাওয়া যায় না। আরও 2-4 বার ডাকাডাকির পর স্টেশনের দিকে হাঁটতে শুরু করে রাহুল। পরদিনই স্বপনরা ধরা পড়ে যায়। তার পরের দিন বাবার সঙ্গে রজনী মণ্ডল লেনে গেল রাহুল। নির্মলের খবরটা পাওয়ার পর তার মা বাবা দাদারা অঝরে কাঁদতে লাগলেন। তবে রাহুলকে আদর করলেন খুব। আসার সময় নির্মলের একটা ফটো চেয়ে আনলো রাহুল। ভারী সুন্দর দেখতে নির্মলকে। 18-19-এর বেশি হবে না। সারা মুখে উজ্জ্বল হাসি। ফটোটা এনলার্জ করে বাঁধিয়ে নিজের ঘরে টাঙিয়ে রাখে রাহুল। সে ঠিক করে ফেলেছে বাবাকে নিয়ে মাসে একবার অন্তত সেই পুরো বাড়িটায় যাবে। বাতাস ছড়িয়ে যাওয়া শরীরের অংশগুলো নির্মল নিশ্চয়ই একদিন না একদিন জড়ো করে ফেলবে। যদি নাও পারে, তার সঙ্গে কথা তো বলতে আসতে পারবে। বন্ধুরা,
গল্পটি আজকে এই পর্যন্তই শেষ। আবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে পাঠাতে পারি। তাহলে আজকের মতো বিদায়।